এই তুমিময় যন্ত্রণাটা আমাকে ভীষণভাবে আঘাত করছে ইভান ভাইয়া। আমি যে আর পারছি না সহ্য করতে। মেঝেতে শুয়ে চিৎকার করে কেঁদে উঠল ঈশা। তার ভিতরের সবকিছু জ্বলে পড়ে যাচ্ছে, কিন্তু কাউকে জানাবার মতো সাধ্য তার নেই। বাড়িতে এখন কেউ নেই, তাই এইভাবে কাঁদতে পারছে। না হলে নিজের ভিতরের এই যন্ত্রণাটুকু প্রকাশ করবার উপায় কোথায়? ঈশা আজকে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে ইভানের বিয়ের কথা শুনে। তার ভালোবাসার মানুষটার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে, এটা কিভাবে মেনে নেবে সে? কিন্তু তবুও কিছু করার নেই, মানতেই যে হবে তাকে, না হলে ইভানের জীবনটা নষ্ট হয়ে যাবে। সে তার ভালোবাসার মানুষটাকে কাছ থেকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না। তার চেয়ে বরং দূর থেকে সে কষ্ট পাক আর ইভান ভালো থাক, সেটাই তার একমাত্র চাওয়া। ঈশা আবারও হু হু করে কেঁদে উঠল। যতই নিজেকে এসব বলুক, কিন্তু মন তো আর কিছুতেই মানছে না। খুব ভালোবাসে সে ইভানকে। ফোনের শব্দে চমকে গেল। দিয়া ফোন করেছে। ফোনটা কেটে দিয়ে মোবাইলটাকে বন্ধ করে রাখল। এই মুহূর্তে কারোর সাথে কথা বলবে না সে, একা থাকতে চাই, একদম একা। বাইরে ল্যান্ডলাইনে ফোন বাজছে। ঈশা ভালো করে বুঝতে পারছে তার নাম্বার বন্ধ থাকায় তাকে সবাই খুঁজছে। কিন্তু সে এই অবস্থায় কিভাবে ইভানের সামনে এসে দাঁড়াবে? নিজেকে সামলানো একদম অসম্ভব। তাই সে কিছুতেই ইভানের মুখোমুখি হতে যাচ্ছে না। সবাইকে ইভানের হলুদ সন্ধ্যায় পাঠিয়ে দিয়ে শরীর খারাপের বাহানা করে বাসায় থেকে গেছে। প্রথমে কেউ না মানলেও পরে মেনেছে, কারণ সে বলেছিল একটু ভালো লাগলে সেখানে যাবে। তীব্র শব্দে ফোনটা বেজেই চলেছে। নিস্তব্ধ হওয়ায় পাশের বাড়ি পর্যন্ত আওয়াজ শোনা যাবে এটা মনে হচ্ছে। আর সহ্য করতে না পেরে উঠে গেল ডাইনিংয়ে। চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে ফোনটা তুলে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো। কি রে ঈশা, তোর ফোন বন্ধ কেন? কোথায় তুই? এখনো কি শরীর খারাপ লাগছে? ঈশা ক্লান্ত স্বরে বলল, আমার ভীষণ খারাপ লাগছে বৌদি, আমি মনে হয় যেতে পারবো না। কি বলছিস? তুই বাড়িতে একা আছিস? আচ্ছা, আমি আসছি। না না, তোমার আসার দরকার নেই, তুমি অনুষ্ঠান শেষ করে আসো। বলেই নিজের চোখটাকে বন্ধ করে ফেলল। গাল বেয়ে জল গড়িয়ে পড়ল। দিয়া চিন্তিত হয়ে বলল, কি একটা অবস্থা বলতো। এইদিকে ইভান ভাইয়া জেদ ধরে বসে আছে, তুই না আসলে হলুদ মাখবে না। উফ, কি যে করি। ঈশা নিজের কান্না আটকাতে ব্যর্থ হলো। দিয়া ফুপানির আওয়াজ পেয়ে বলল, ঈশা, তুই কাঁদছিস? ঈশা হু হু করে কেঁদে উঠল। কিছুক্ষণ কেঁদে চোখের জল মুছে বলল, কাউকে বলো না বৌদি, প্লিজ। ইভান ভাইয়াকে বোঝাও, বলো অনুষ্ঠান শুরু করতে। আমার ভালো লাগলেই আমি চলে যাব। আজও মানুষটাকে মিথ্যে আশা দিয়ে রাখবি? ঈশা কোনো কথা বলল না, ফোনটাকে রেখে দিল। তার আর কথা বলতে ইচ্ছে করছে না। সে নিজের ঘরে চলে গেল। প্রচণ্ড শরীর খারাপ লাগছে তার। মাথার ভিতরে যন্ত্রণাটা বেড়েই চলেছে। বিছানার পাশে মেঝেতে বসে দুই হাতে মাথা চেপে ধরে ছটফট করছে সে। আর কিছুতেই পারছে না সহ্য করতে। একসময় সবকিছু ঝাপসা হয়ে গেল, কিন্তু অন্ধকারের মাঝেই সে বুঝতে পারছে না কেউ একজন তার আশেপাশে ঘোরাফেরা করছে। চোখ বন্ধ হয়ে গেল তার। সকালবেলা চোখ খুলতে নিজেকে বিছানার মধ্যে দেখতে পেল ঈশা। মাথার যন্ত্রণাটা এখন তীব্র না হলেও হালকা আছে। প্রচণ্ড ভারী হয়ে আছে মাথাটা, দুর্বল লাগছে খুব। কষ্ট করে উঠে ওয়াশরুমে গেল। কোনো রকমে ফ্রেশ হয়ে বাইরে চলে এলো। টেবিলে সবাই বসে নাস্তা করছে। আজকে মনে হয় সবাই দেরিতে উঠেছে। ঈশা ঘুম থেকে ওঠার আগেই সবার নাস্তা করা শেষ হয়ে যায়। অনেক সকালবেলা সবাই ঘুম থেকে ওঠে, কিন্তু ঈশা কিছুতেই সকালে উঠতে পারে না। কোনোভাবে ঘুম ভেঙে গেলেও বিছানা থেকে ওঠার শক্তি তার থাকে না। এগিয়ে গিয়ে টেবিলে বসে পড়ল। ঈশার বাবা ঈশাকে দেখে বলল, কেমন আছো এখন? ঈশা জোর করে চোখ মেলে তাকালো। মৃদু কণ্ঠে বলল, ভালো আছি। পরক্ষণেই কি ভেবে আবার জিজ্ঞাসা করল,
কেন জিজ্ঞেস করলে বাবা? ঈশার বাবা ঠোঁট এলিয়ে হাসলেন, বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুস্থ, তাই জিজ্ঞেস করলাম। ঈশা মৃদু হাসল। টেবিলে বসে সবার সাথে খাবার খেলো। খাবার শেষ করে হাত ধুতে গেল বেসিনে। আয়নায় চোখ পড়তে দেখল গলায় ছোপ ছোপ হলুদের দাগ। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হলুদ এলো কোত্থেকে? সে তো হলুদের অনুষ্ঠানে যায়নি, তাহলে তার গায়ে হলুদের দাগ কিভাবে আসবে? কোনো রকমে হাত ধুয়ে নিজের ঘরে গেল। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। পুরো শরীরেই হলুদের দাগ। কাল রাতে তার সাথে কি হয়েছিল? কাঁদতে কাঁদতে মাথা ব্যথা করছিল। তারপর আর বলতে পারে না কিছুই। বিছানাতেই বা সে কীভাবে এলো? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তার চোখে পড়েছে, মানে এই হলুদের দাগ বাড়ির সবার চোখে পড়েছে, কিন্তু কেউ কোনো কিছু বলল না কেন? দরজা খুলে বের হয়ে প্রচণ্ড জোরে চিৎকার করল, বৌদি, বৌদি! দিয়া দৌড়ে এলো। ঈশা ছলো ছলো চোখে বলল, দরজা বন্ধ করে দাও। দিয়া কিছুই বুঝতে পারল না। দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে এসে ঈশাকে বলল, তুই ঠিক আছিস? ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, আমি ঠিক আছি, কিন্তু তোমার ভাই এসব কি শুরু করেছে? কেন করছে এসব আমার সাথে? আজ তার বিয়ে, কাল হলুদ ছিল। আমি কেন যাইনি সেটা তো তুমি জানো। তাহলে মাঝরাতে সে কেন এসেছিল আমার ঘরে? দিয়া যেন আকাশ থেকে পড়ল, বলল, কি বলছিস তুই ঈশা? ইভান ভাইয়া কেন তোর ঘরে আসবে? গলায় লাগানো হলুদগুলো দেখিয়ে বলল। তাহলে এসব কি? দিয়া কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তুই যখন অজ্ঞান হয়ে গেছিলি তখন আমি এসেছিলাম, আর এসব আমার হাত থেকে তোর গায়ে লেগেছে। দিয়ার কথা শুনে প্রচণ্ড আহত হলো ঈশা। মনের মাঝে সুপ্ত আশাটা ভেঙে গেল। কিন্তু সে তো এরকম কিছু চায় না। তাহলে এই আশা কেন? কি হয়েছে তার বুঝতে পারছে না সে। আবার কেঁদে ফেলল। দিয়া বুকে জড়িয়ে বলল, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবার নেই বৌদি, আর আমিও চাই না কিছু ঠিক হোক। দিয়ার ফোনের শব্দে ঈশার ধ্যান ভাগল। দিয়া ফোনটা তুলতেই ঈশা সেদিকে তাকালো। ইভান ফোন করেছে। ঈশা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, ফোনটা ধরো। দিয়া ফোন ধরতেই ইভান ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে বলল, তোদের জন্য কি আজ আমার বিয়েটা আটকে থাকবে? যদি লেট হয়েছে না, তাহলে সব কটা কাজে আমি জল চুয়াবো। দিয়া শব্দ করে হেসে ফেলল, বলল, এত উতলা হওয়ার কিছুই নেই, অপেক্ষা করো। ইভান বেশ বিরক্ত হয়ে বলল, আর কত ওয়েট করবো আমি? ওয়েট করতে করতে আমার জীবনটাই শেষ। বেশি সময় নিবি না, তাড়াতাড়ি কাজ শেষ কর, ওকে? দিয়া ফোনটাকে কেটে দিল। মুখে তার অমায়িক হাসি। ঈশা মলিন হাসল, বলল, আর তো কয়েক ঘন্টা, সেটাই অপেক্ষা করতে পারছে না। কি অদ্ভুত। ভাইয়া মানুষটাই এরকম। ঈশা কথা বলল না। দিয়া বের হয়ে গেল। ঈশা আবারও শুয়ে পড়ল। মাথাটা ভারী লাগছে। ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। চোখ বন্ধ থাকলো কিছুক্ষণ, কিন্তু ব্যথাটা কমার বদলে বেড়েই চলেছে। ঈশার খুব কষ্ট হচ্ছে। মুখ ভরে বমি করে ফেলল ঘরের মেঝেতে। হাত পা নিস্তেজ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে তার। চোখগুলো বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট করেও চোখগুলো খুলে রাখতে পারল না। বিদঘুটে গন্ধ নাকের মধ্যে আসছে। মাথার যন্ত্রণাটা এখন আর নেই, কিন্তু কেমন জানি লাগছে। অদ্ভুত রকমের একটা অনুভূতি হচ্ছে। হাত পা সবকিছু কেমন যেন অসাড় হয়ে আসছে। পিটপিট করে চোখ খুলে তাকালো। আশেপাশে সবকিছু সাদা রং। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল, বুঝলো প্রথমেই নাকে আসা সে বিদঘুটে গন্ধটা ফিনাইলের। মানে সে হাসপাতালে। কিন্তু সে তো তার ঘরে ঘুমিয়েছিল, হাসপাতালে এলো কি করে? চারিদিকে তাকাতে দেখল তার মা পায়ের কাছে বসে আছে। ঈশাকে তাকাতে দেখে নাক টেনে পড়ল। এখন কেমন লাগছে মা? ঈশা স্নান হেসে মাথা নাড়ালো। সে ভালো আছে।
পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা এগিয়ে এসে সব কিছু ভালোভাবে চেক করে বলল, এখন আপনার মেয়ে ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। স্যার আসলেই হয়তো ওনাকে বাসায় নেবে। আপনার স্যার এখন কোথায়? সায়ান হাতে অনেকগুলো ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো। নার্স ওনাকে দেখে বলল, স্যার বাসায়, চলে আসবেন হয়তো এখনই। বলেই উনি বের হয়ে গেলেন। ইরিনা দিয়া সবাই ঘরের মধ্যে ঢুকলো। ঈশার মাকে বলল, মেজমা, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও, আমরা ঈশাকে নিয়ে আসছি, এখন সব ঠিক আছে। ঈশার মা তার কপালে চুমু দিয়ে চলে গেল। সবাই পুরো কেবিনে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল যেন তাদেরই বাড়ি এটা। বেশ হাস্যোজ্জ্বল সবার চেহারা। সায়ানের হাতের ব্যাগগুলোতে বিভিন্ন রকমের ফল ছিল। সেই ফলগুলো সবাই এক এক করে বের করছে আর মুখের মধ্যে ঢোকাচ্ছে। সায়ান একটু বিরক্ত হয়ে বলল, এসব তোমাদের জন্য না, ম্যাডামের জন্য। তোমরা সব খেয়ে ফেললে স্যার এসে কিন্তু ভীষণ রাগ করবে। ঈশা সায়ানের দিকে ভ্রু কুঁচকে তাকালো। সবাই হো হো করে হেসে উঠল। কিছু বলার আগেই ইভান দরজা ঠেলে ভিতরে ঢুকল। ব্ল্যাক শার্ট আর ব্লু জিন্স পরেছে। ভেজা চুলগুলো কপালের মধ্যে পড়ে আছে। মনে হচ্ছে মাত্র সাবান নিয়ে এসেছে। কি স্নিগ্ধ লাগছে। ঈশা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ইভানের দিকে। ইভান ঈশার দিকে একবার তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসল। হাত প্রশস্ত করে মাথাটাকে এলিয়ে দেয়। সবাই ঠোঁট চেপে হাসছে। ইভান বেশ অপ্রস্তুত হয়ে তাদের দিকে তাকালো। সায়ান নিজেকে আটকাতে না পেরে জোরে জোরে হেসে ফেলল। তারপর বলল, তোকে খুব সুন্দর লাগছে, একদম নতুন জামাইয়ের মতো। ইভান সরু চোখে তাকালো। মৃদু কণ্ঠে বলল, তোর মতো বন্ধু থাকলে জীবনে আর শত্রু দরকার পড়বে না। তোকে পেয়ে আমি ধন্য। সবাই জোরে জোরে হেসে ফেলল। ইভান কঠিন দৃষ্টিতে তাকালো। সায়ান আবার বলল, রাতটা কেমন কাটলো বন্ধু? সবাই ঠোঁট চেপে হাসল। ইভান কঠিন দৃষ্টিতে তাকালো সায়ানের দিকে। আমার চিন্তা তো। কথাটা শেষ করল না। ঈশার দিকে চোখ পড়ল তার। ঈশা উল্টো দিকে ঘুরে আছে। সে যে কাঁদছে সেটা ইভান খুব ভালো করে বুঝতে পারছে। সবাই ইভানের দিকে তাকালো। ইভান চোখ দিয়ে ইশারা করল ঈশার দিকে। সবাই বুঝতে পেরে নিঃশব্দে বাইরে চলে গেল। ইভান দরজাটা লক করে দিয়ে ঈশার পাশে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। এক হাতে কোমর জড়িয়ে রেখেছে। ঈশা চমকে উঠল। ঘাড় ফেরাতেই ইভানের নাকের সাথে নাক স্পর্শ করল। মাথা সোজা করে চোখ বন্ধ করে বলল, তুমি এখানে কেন এসেছো? কাল রাতটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ রাত ছিল জানিস তুই? সবটা তোর জন্য নষ্ট হয়ে গেছে। আমি কি করেছি? সব তুই করে এখন বলছিস কি করেছিস? আমার বউ ছাড়া বাসরাটা হাসপাতালে কেটে গেল। ঈশার চোখের কোণে জল গড়িয়ে পড়ল। ইভান মৃদু হেসে আঙুলে চোখের জল মুছে দিয়ে বলল, তোর উপরে আমার অনেক অভিমান রে ঈশা। ঈশা কেঁদে ফেলল। কান্নাজড়িত কণ্ঠে বলল, চলে যাও তোমার বউয়ের কাছে। ইভান হেসে ফেলল। বলল, বিয়ে না হলে বউ কোথায় পাবো? ঈশা আকাশসম বিস্ময় নিয়ে তাকালো। বলল, মানে বিয়ে হবে না কেন? বউ ছাড়া বিয়ে হয়? কেন, তোমার বউ কি পালিয়েছে? ইভান বড় বড় চোখ করে তাকালো। হতাশ শ্বাস ছাড়ল। এই মেয়ে যে এই জীবনে ম্যাচিউর হবে না সেটা তার বোঝাই যাচ্ছে। ঈশা আর কিছু বলতে যাচ্ছিল, ইভান থেমে গিয়ে বলল, আর একটা কথা বলে না থাপ্পড় লাগাবো। ঈশা চুপ হয়ে গেল। ইভান উঠে বাইরে গেল। কিছুক্ষণ পর নার্স সহ ভিতরে ঢুকল। কি সব কথা বলে ঈশার হাত থেকে স্যালাইনটাকে খুলে কোলের মধ্যে তুলে নিল। ঈশা অবাক চোখে তাকিয়ে আছে। ইভান কোনো কথা না বলেই সবার সামনে দিয়ে ঈশাকে গাড়িতে বসিয়ে দিল। নিজে ঈশার পাশে বসে সায়ানকে গাড়ি চালাতে বলল। সারা রাস্তা ঈশাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিল। ঈশা কথা বলতে চাইলে তাকে বারবার ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। বাড়ির সামনে এসে গাড়ি থেমে গেল। ইভান নেমে ঈশাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল। ঈশা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এই বাড়িতে কেন? ইভান ঈশার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল,
কথা বলতে নিষেধ করেছি না? ঈশা তবুও বারবার জিজ্ঞাসা করছে তাকে নিজের বাড়ি ছেড়ে ইভানদের বাড়িতে কেন নিয়ে যাচ্ছে। ইভান উত্তর দিল না। ঈশাকে নিয়ে ভিতরে ঢুকে সোজা নিজের ঘরের মধ্যে নিয়ে গেল। বিছানায় নামিয়ে দিতেই ঈশা আবারও চিৎকার করে বলল, আমি আমার বাড়ি যাব। ইভান দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে না থাপ্পড় দেব। একদম চুপ। অনেক কথা বলেছিস, এখন আমি যা বলবো তাই বলবি। নিজের থেকে কিছু বলার চেষ্টা করলি না থাপ্পড় লাগাবো। ঈশা ধমক খেয়ে চুপ হয়ে গেল। ইভান সায়নের দিকে তাকিয়ে বলল, মেজবাকে জিজ্ঞেস করতো সব রেডি কিনা। সায়ান বের হয়ে গেল। ইভান ঈশার পালস চেক করছে। ঈশার বাবা ঘরের মধ্যে ঢুকে বলল, ইভান, কাজী সাহেব আসছেন। কাজী কেন? একটু সময় দাও মেজবাবা, তোমার মেয়ের সাথে আমার কথা বাকি আছে। সবাই ঘর থেকে বের হয়ে গেল। ইভান দাঁতের মধ্যে দাঁত চেপে বলল, কি সমস্যা তোর? আজ আমাকে সব সত্যি কথা বলবি। ঈশা কোনো কথা বলল না। ইভানের খুব রাগ হলো। সে ঈশার মুখ চেপে ধরে বলল, আমাকে এভাবে কেন ইগনোর করছিস? কারণটা বল ঈশা। ঈশা ভয় পেয়ে কেঁদে ফেলল। ইভান ছেড়ে দিল। গালে হাত দিয়ে নরম কণ্ঠে বলল, কি হয়েছে জান, আমাকে বলো। আমার ব্রেনের একপাশে স্পট পড়ে গেছে। আমি যে কোনো সময় মরে যেতে পারি। ইভান ভ্রু কুঁচকে তাকালো। শান্ত কণ্ঠে বলল, কে বলেছে এসব? তুমি বাবাকে বলেছ, আমি শুনেছি তখন। আমি কি বলেছি এরকম কিছু হয়েছে, নাকি বলেছি যে হতে পারে? আমি শিওর না। কোনটা? হ্যাঁ, হতে পারে তুমি শিওর না। যেখানে আমি শিওর না তুই কিভাবে শিওর হলি? ঈশা কথা বলল না। ইভান আবারও বলল, আর কে বলেছে যে ব্রেনে স্পট পড়ে গেলে মানুষ মরে যায়? আমি ইন্টারনেটে পড়েছি। ইভান অসহায় চোখে তাকালো। বলল, আমার ডাক্তারি পড়া পুরোটাই বিধা। ঈশা ভ্রু কুঁচকে তাকালো। বলল, তাহলে আমার মাথায় কেন ব্যথা হয়? মাইগ্রেনের ব্যথা। তাহলে আমি কাল অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন? ঘুমের ওষুধের ওভারডোজ। তুই তো মহাপণ্ডিত। আমি রাস্তায় ওষুধ খাইয়ে দিয়েছি, আর তুই নিজেও খেয়েছিস। তার ফলেই আমার বিয়ে বাসা সব পণ্ড। ঈশা বড় বড় চোখ করে তাকালো। বলল, তোমার বিয়ে? ইভান ঈশাকে কথা শেষ করতে দিল না। বলল, ঈশা, তুই জানিস তুই আমার কাছে কি? আমি তোকে ছেড়ে অন্য কাউকে নিজের সাথে জড়াতেও পারবো না, আর তোকেও অন্য কারো হতে আমি দেখতে পারবো না। ঈশা নিজের বোকামি বুঝতে পারল। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সরি। তুই কি জানিস তুই না বুঝে আমাকে কতটা কষ্ট দিস? যদি বুঝতে পারতিস না তাহলে আমার থেকে বেশি কষ্ট তোর হতো। অসহ্য যন্ত্রণা হয়। তবুও কেন এত ভালোবাসো? ইভান একটু হেসে ঈশার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, এই তুমিময় যন্ত্রণাটা আমার যে ভীষণ প্রিয়। ঈশা হেসে ফেলল। ইভান মুগ্ধ হয়ে তার হাসির দিকে তাকিয়ে আছে।